প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিভাবে সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। তাপগতীয় সিস্টেমে এই দুটো প্রক্রিয়া খুবই সিগনিফিক্যান্ট বলে আমরা এই দুটো প্রক্রিয়ার পার্থক্য সম্পর্কে আলাদাভাবে আলোচনা করছি। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমি জানি যে আমার উষ্ণতা সমান থাকবে, অর্থাৎ কোনো টেম্পারেচারের চেঞ্জ আসবে না। দ্যাটস ওয়াই আমি যে তাপশক্তিটা প্রবাহিত করব সেটা পুরোটাই কাজে কনভার্টেড হয়, তাই না? এখানে আমার ডিকিউ আর ডিডাব্লিউ সমান, কারণ আমার কোনো ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না, অর্থাৎ তাপমাত্রাটা স্থির থাকে, কোনো পরিবর্তন হয় না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু আমি রুদ্ধতাপীয় বলছি, তার মানে তাপশক্তির কোনো আদান প্রদান হবে না। ওকে এমন একটা অপরিবাহী পদার্থ বা ইনসুলেটর দিয়ে ইনসুলেটেড রাখবো সারাউন্ডিং থেকে, যাতে কোনো রকমের কোনো তাপশক্তির আদান প্রদান না হয়, বাইরে থেকেও তাপশক্তি না আসে এবং ভেতর থেকেও গ্যাস কোনো তাপ বর্জন করতে না পারে। সেই ক্ষেত্রে আমার যে কাজটাই হবে, হ্যাঁ, সেই কাজটা অভ্যন্তরীণ শক্তির মাধ্যমে যেহেতু হবে, অর্থাৎ ওর তার কোনো বাইরে থেকে হিট সাপ্লাই নেই, সো অভ্যন্তরীণ শক্তির মাধ্যমে যেহেতু হবে, তাই তারা সমান হবে এবং তারা পরস্পর বিপরীত চিহ্নের হবে। কারণ আমার যদি অভ্যন্তরীণ শক্তি দিয়ে কাজ হয় তখন কাজটা পজিটিভ হবে, কিন্তু অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাওয়ার ফলে তখন অভ্যন্তরীণ শক্তির সাইনটা নেগেটিভ হবে, অর্থাৎ তাপমাত্রা হ্রাস পাবে। আবার যদি সিস্টেমের ওপরে কাজ করা হয় তখন আমার যদিও সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাবে, কিন্তু যেহেতু কাজটা সিস্টেমের ওপরে হয়েছে তার মানে কাজটা আমার ঋণাত্মক হবে, অর্থাৎ তারা অলওয়েজ অপোজিট সাইনের হবে। তো এই দুটো প্রক্রিয়াতে আমরা যদি দেখি যে আমার যে গ্যাসটা, যে পদার্থটা অ্যাকচুয়ালি আমার সিস্টেমে ইউজ হচ্ছে, সেই গ্যাসের যে সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটা প্যারামিটার, সেটা হচ্ছে তার প্রেশার, ভলিউম এবং টেম্পারেচার, তার চাপ, আয়তন এবং তাপমাত্রা। এই তিনটা প্যারামিটারের মধ্যে যে রিলেশনশিপ বা যে সম্পর্কটা, সেটা কিন্তু এই দুটো প্রসেসে খুবই ডিফারেন্ট। আমরা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যে সম্পর্কগুলো স্থাপন করি সেটাই আসলে আমার বেশিরভাগ গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। অর্থাৎ আমরা আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাসের যে চ্যাপ্টারটা, সেখানে আমরা দেখব যে বয়েলস এর সূত্র, চার্লসের সূত্র, এগুলোকে কম্বাইন করে আমরা যে কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে সম্পর্কগুলো পাই, তার প্রেশার, ভলিউম আর টেম্পারেচারের ক্ষেত্রে, সেটা হচ্ছে অনেকটা এরকম। তার আয়তন হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, তো এখান থেকে আমরা বলতে পারি যে আয়তন আর চাপের গুণফল সবসময় একটা ধ্রুবক সংখ্যা হয়। আবার তার আয়তন এবং তাপমাত্রা সবসময় সমানুপাতিক। সেক্ষেত্রে আমরা বলতে পারি V/T এই অনুপাতটা সবসময় ধ্রুবক, অথবা T/V অনুপাতটা সবসময় ধ্রুবক। আবার দেখা যায় তার তাপমাত্রার সাথে চাপেরও সমানুপাতিক সম্পর্ক, তো সেক্ষেত্রে আমরা P/Tও বা T/Pও ধ্রুবক বলি। তো এই যে P/T এর রিলেশনশিপ, এই তিনটা রিলেশনশিপ প্রযোজ্য হচ্ছে যে গ্যাসগুলো আদর্শ আচরণ করে, সেটা আমরা আইডিয়াল গ্যাস চ্যাপ্টারে পড়বো। তো আমরা যেহেতু বলেছি যে সমষ্ণ প্রক্রিয়া আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এই তিনটা প্যারামিটার গ্যাসের ক্ষেত্রে ডিফারেন্টভাবে রিলেটেড, তাহলে আমরা এখন দেখব যে এই P/T রিলেশনশিপ কোনো গ্যাসের ক্ষেত্রে কী হবে যখন সে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, অর্থাৎ কোনোভাবেই তাপশক্তির আদান প্রদান হচ্ছে না। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি dq = du + dw, কিন্তু যেহেতু এটা আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই ক্ষেত্রে আমরা অলরেডি জানি যে dq = 0, তো সেক্ষেত্রে আমার du + dw = 0। তো এখন আমরা যদি দেখি যে মোলার আপেক্ষিক তাপের যে ভিডিওটা, সেখান থেকে আমরা দেখেছিলাম যে আমরা কি সিভির ভ্যালু এটা বলতে পারি না, ΔQ/N ΔT, অর্থাৎ এখানে আমি ডেল্টার পরিবর্তে যদি ডি ব্যবহার করি, সেটা আমার পরবর্তীতে একটু কাজে লাগবে, দুটোই একই কথা। তো সেক্ষেত্রে আমরা ডিকিউর ভ্যালু কি বের করতে পারছি, N CVDT না, এবং N যেহেতু এখানে মোল সংখ্যা, তো আমি যদি 1 মোল গ্যাসের জন্য বলি, তাহলে সেক্ষেত্রে আমার ডিকিউর ভ্যালুটা কি আসছে, CVDT, তাই না? অর্থাৎ তাপ শক্তির পরিমাণটা হচ্ছে যে আমার মোলার আপেক্ষিক তাপ যখন ভলিউম কনস্ট্যান্ট টাইমস যে টেম্পারেচারের চেঞ্জটা। তো dq = CVDT ফর 1 মোল গ্যাস। আমি যদি এটা পাশে লিখে রাখি, এবং যেহেতু আমরা এখানে কনস্ট্যান্ট ভলিউম ইউজ করেছি, তো কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে আমরা কি জানি যে তার কোনো মানে সিস্টেম দ্বারা কোনো কাজ সম্পাদিত হবে না, অর্থাৎ dWটা 0 হবে। তো dWটা যদি 0 হয়, তাহলে আমার প্রথম ইকুয়েশনটা কি দাঁড়ায় যে আমার dq = du, অর্থাৎ আমি বলতে পারবো duর ভ্যালুটা আসলে CVDT, তাই না? তো আমি এখান থেকে ডিউর ভ্যালুটা বের করলাম, CVDT কীভাবে বের করেছি, যে যেহেতু আমি সিভি থেকে বের করছি, তার মানে আমি তখন মোলার আপেক্ষিক তাপের কোন ভ্যালুটা ইউজ করছি, যখন ভলিউম কনস্ট্যান্ট। তো ভলিউম কনস্ট্যান্ট থাকা অবস্থায় তো ডিকিউ আর ডিউ সমান, কারণ তখন কোনো আয়তনের পরিবর্তন হচ্ছে না, তাই কোনো কাজও হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমার ডিউর ভ্যালুটাও CVDT হয়। তো এটা আমি কেন বের করলাম, যাতে আমি এটা এখানে ইউজ করতে পারি। তো আমরা তো জানি ডিউ হচ্ছে CVDT, সেটা যে কোনো ক্ষেত্রে আমি ডিউর ভ্যালুটা CVDT ইউজ করতে পারি। আর ডিডাব্লিউর ক্ষেত্রে
সেটা পিডিবি। এখন আমরা একটু দেখব যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমি একটু আগে দেখিয়েছি যে বয়েলসের ল, চার্লসের ল এগুলো কম্বাইন করে আমরা এই জিনিসগুলো পাই যে পিবি হচ্ছে কনস্ট্যান্ট, আবার হচ্ছে পি/টি কনস্ট্যান্ট, আবার ভি/টিও কনস্ট্যান্ট। তো এই তিনটা জিনিসকে একসাথে কম্বাইন করে আমরা তখন বলতে পারি আসলে যে পিবি/টি এই অনুপাতটা সবসময় কনস্ট্যান্ট। অর্থাৎ একটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে তার চাপ, আয়তন এবং তাপমাত্রা যে এই অনুপাতটা এটা সবসময় ধ্রুবক থাকে। তো সেক্ষেত্রে আমরা তখন ফর্মুলাটা সেখানে আমরা সঠিক সমানুপাতিক ধ্রুবকের ভ্যালুটা বসিয়ে আমরা সেটাকে পাই হচ্ছে পিভি ইকুয়ালস টু আরটি। অর্থাৎ এখানে কে এর ভ্যালুটা হচ্ছে আর, ঠিক আছে? সেটাকে আমরা বলি মোলার গ্যাস ধ্রুবক। আমরা দেখেছিলাম যে এসআই ইউনিটে সেটা 8.31। সো এই পিভি ইকুয়ালস টু আরটি এখান থেকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি উভয় পক্ষে, তো তোমাদের কাছে ডিফারেন্সিয়েশনটাও সম্ভবত নোন কোনো কনসেপ্ট না। যদি তোমরা অলরেডি ডিফারেন্সিয়েশন জানো তাহলে তোমরা বুঝবে আমি এরপর কী করবো। বাট আপাতত তোমরা জিনিসটাকে এভাবে ধরে নিতে পারো যে এখানে তোমাদের ক্যালকুলাস নামে একটা ব্রাঞ্চ আছে ম্যাথমেটিক্সের, সেটা থেকে কি যেটা হয় সেটা হচ্ছে যে আমরা অল্প পরিবর্তনের ফলে, এক্স অক্ষে অল্প পরিবর্তনের ফলে একটা গ্রাফ যদি এক্স অক্ষে অল্প পরিবর্তনের ফলে ওয়াই অক্ষে কতটুকু পরিবর্তিত হয় সেটার যে আলোচনা সেটাই হচ্ছে আমাদের ক্যালকুলাস বলা হয়, ঠিক আছে? আপাতত এতটুকু বোঝো, ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন পার্টটা সেটাই বোঝায়। তো সেই ক্ষেত্রে আমরা যদি উভয় পক্ষের ডিফারেন্সিয়েট করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে এখানে একটা ফর্মুলা বসবে ইউভি এর। আপাতত যারা ক্যালকুলাস জানো না তারা এটাকে জাস্ট মেমোরাইজ করতে পারো ফর দ্য টাইম বিং। তো ইউভি এর ফর্মুলা বসলে জিনিসটা এরকম হবে পিডিভি প্লাস ভিডিপি এবং এই পাশে সেটা হয়ে যাবে আরডিটি, ঠিক আছে? ডিআর কেন ব্যবহৃত হয়নি? কারণ আর একটা ধ্রুবক, তো ধ্রুবকের ক্ষেত্রে কোনো পরিবর্তন যেহেতু নাই তাই তার উপর ডিফারেন্সিয়েশনটা অ্যাপ্লিকেবল হয় না। কারণ আমরা দেখিয়েছি যে ডিফারেন্সিয়েশনটা মানে হচ্ছে যে স্বল্প পরিবর্তনের জন্য এক্সের স্বল্প পরিবর্তনের জন্য ওয়াইয়ের যে স্বল্প পরিবর্তনটা হচ্ছে। তো এখানে পিভিটি এই তিনটাই হচ্ছে চলক, তাই ওদের ক্ষেত্রে কিন্তু এখানে ডিবি, ডিপি, ডিটি এগুলো ইউজ হয়েছে, ঠিক আছে? তো আপাতত এখান থেকে যেটা আমরা ডিরাইভ করতে পারবো সেটা হচ্ছে ডিটি এর ভ্যালুটা, ঠিক আছে? তো ডিটি এর ভ্যালুটা কি? সিম্পলি আরটা যদি এখানে ডিভাইডেড হয়ে যায় পিডিভি প্লাস ভিডিপি ডিভাইডেড বাই আর। এটা বের করার উদ্দেশ্য হচ্ছে যে আমি তো ডিরাইভ করছি আসলে এখান থেকে আমি বের করতে চাচ্ছি পি আর ভি এর রিলেশনশিপ যখন আমার ডি কিউটা 0, অর্থাৎ ঊর্ধ্বতাপী প্রক্রিয়ায় পি ভি এর রিলেশনশিপ আমি বের করবো। তো সেখানে আমি এই ডিটির ভ্যালুটা বসানোর জন্য এই আদর্শ গ্যাসের সমীকরণ থেকে ডিটির ভ্যালুটা বের করেছি, ঠিক আছে? তাহলে এখন আমি যদি ডিটির ভ্যালুটা এখানে রিপ্লেস করি তাহলে জিনিসটা কি দাঁড়ায়? সিভি পিডিভি প্লাস ভিডিপি divided by R plus PdV equals to 0. আমি যদি এখন মাল্টিপ্লাই করি তাহলে CV PdV plus CV VdP plus R PdV equals to 0. অর্থাৎ উভয় পক্ষে যদি আমি R দিয়ে গুণ করে দিই তাহলে এটাই দাঁড়াচ্ছে, তাই না? আচ্ছা, এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যেহেতু আমার এখানে সিভি যে ভ্যালুগুলো, হ্যাঁ, সেগুলো আসলে আমাকে রিমুভ করতে হবে। তো সেটা করার জন্য এবং আর এর ভ্যালুটা আমার রিমুভ করতে হবে কারণ আমি অনলি পি আর ভি এর মধ্যে রিলেশনশিপ চাচ্ছি। তো তোমরা মেমোরাইজ না করে এভাবে আস্তে আস্তে অ্যাপ্রোচ করতে পারো যে আমি আসলে যেটা চাচ্ছি সেটা ছাড়া বাকি জিনিসগুলোকে আমি রিমুভ করব। তো সেটা করার জন্য আমি কী করলাম, আর এর একটা ভ্যালু আমরা জানি অলরেডি সিপি মাইনাস সিবি। আমরা লাস্ট ভিডিওতে দেখেছি যে কোনো গ্যাসের ক্ষেত্রে তার যে সিপির ভ্যালু এবং যে সিবির ভ্যালু এই দুটার মধ্যে অলওয়েজ সিপি যেহেতু বড়, এই ডিফারেন্সটাও আমরা জানি সেটা হচ্ছে আর। তাহলে এখানে আমরা সিপি মাইনাস সিবি বসাতে পারি এবং পিডিবি তো থাকছেই। এখান থেকে আমরা সিম্পলি মাল্টিপ্লাই করে ফেললে দেখা যাবে একটা টার্ম ক্যান্সেল আউট হয়ে যাবে, সিপি পিডিবি মাইনাস সিবি পিডিবি ইকুয়ালস টু 0। সো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সিবি পিডিবি এটা আমরা পুরোটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকছে হচ্ছে সিবি ভিডিপি প্লাস সিপি পিডিবি। কারো কাছে যদি এগুলো কঠিন মনে হয় টার্মসগুলো, তুমি এই সিবি পিডিবি জিনিসগুলোকে কঠিন ভাবার দরকার নেই। এখানে কিন্তু অ্যাকচুয়াল যে অপারেশনটা হচ্ছে সেটা খুবই সিম্পল অ্যালজেব্রিক অপারেশন, হ্যাঁ, খুবই সিম্পল বীজগণিত হচ্ছে, এখানে এমন কোনো কঠিন কিছু হচ্ছে না। যদি জিনিসটা আবার একটু রিকল করো যে আমি আমার তাপগতিবিদ্যার যে ফার্স্ট ল সেখান থেকে যেহেতু আমি অ্যাডাবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রেশার আর ভলিউমের রিলেশনশিপ বের করতে চাচ্ছি, প্রথম কাজ হচ্ছে আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ যেহেতু 0 তাহলে এই ইকুয়েশনটা আমার এখন এটাতে কনভার্টেড হচ্ছে। তাহলে বেসিক্যালি আমি এই ইকুয়েশন থেকে এখন পি আর ভি এর রিলেশনশিপ বের করবো। তো পিভিতে যদি যেতে হয় তাহলে আমাকে ডিইউ আর ডিডাব্লিউর সাথে পিভি এর যে রিলেশন সেগুলোতে যেতে হবে। সো আমি ডিউটা বের করেছি যে তার সাথে সেখানে কিভাবে আমার ভলিউম কনস্ট্যান্ট রেখে ডিউর ভ্যালুটা বের করা যায় এবং ডিডাব্লিউর ক্ষেত্রে সেটা তো আমরা অলরেডি জানি পিডিবি। তো এখান থেকে আমরা এখন সিম্পলি আমার পিভি ছাড়া বাকি যে জিনিসগুলো আছে সেগুলো রিপ্লেস করে দিচ্ছি পিভির ভ্যালু দ্বারা যাতে শুধু পি আর ভি থাকে।
তো এখন বলো তো পি আর ভি এর ভ্যালু ছাড়া আর কি আছে এখানে? সিভি আছে, সিপি আছে। তো সিভি সিপি দুটাই আমাকে রিমুভ করতে হবে। তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি সিভি দিয়ে ডিভাইড করে দিই, হ্যাঁ, তাহলে প্রথম কথা হচ্ছে সিভি তো চলে যাবে এবং সিপি বাই সিভি এই টার্মটাও গামা দিয়ে রিপ্লেস হয়ে যাবে। আমরা লাস্ট ভিডিওতে দেখেছি যে কোনো গ্যাসের ক্ষেত্রে তার সিপি আর সিভি এর যে রেশিও বা অনুপাত সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, আর ওই ভ্যালুটা হচ্ছে গামা। তো সেই ক্ষেত্রে আমরা এখন বোথ সাইডকে সিভি দিয়ে ডিভাইড করতে পারি। আমি তোমাদের জন্য এই পার্টটা এখানে পিকচার আকারে রাখবো, বাট আমি এখন এটা ইরেজ করে দিচ্ছি। আচ্ছা, আমার ইকুয়েশনটা দাঁড়িয়েছিল এটা। তো এখান থেকে আমি যদি সিভি দিয়ে ডিভাইড করি তাহলে কী হয়ে যায়? ভিডিপি প্লাস সিপি বাই সিভি মানে হচ্ছে কি গামা, তাই না? ইকুয়ালস টু 0। এখন দেখো, এখন কিন্তু আমার পিভি ছাড়া আর তেমন কোনো রিলেশনশিপ নেই, তাই না? গামা যেহেতু একটা কনস্ট্যান্ট, সেটাকে আমরা ইগনোর করতে পারি। সো পিভি ছাড়া অন্য কোনো চলক কিন্তু না। এখন আমাদের জাস্ট পিভিটাকে সিম্পলিফাই করতে হবে, সরল করে তাদের মধ্যে একটা রিলেশনশিপ আনতে হবে, তাই না? এখন আমরা এখানেও একটা ডিফারেন্সিয়েশনের যে কনসেপ্ট সেটা ইউজ করতে হবে। সেটা হচ্ছে আমার ডিপি আর ডিভির সাথে আমি ওই চলকটাই রাখতে চাই, অর্থাৎ আমি যে চলকের পরিবর্তন হিসেবে পরিবর্তনটা ব্যবহার করছি, অর্থাৎ এক্ষেত্রে প্রেশার, সেক্ষেত্রে আমি প্রেশারটাই রাখতে চাই। এক্ষেত্রে ভলিউম, তো সেক্ষেত্রে আমি ভলিউমটাই রাখতে চাই। তো আমার যদি এখানে পি আর এখানে ভি আনতে হয়, তাহলে আমি কি এই দুটো টার্মকে পিভি দিয়ে ডিভাইড করতে হবে না? তাহলে আমার দেখো কী থাকছে, যদি আমি পিভি দিয়ে ডিভাইড করি তাহলে ভিটা তো চলে যাবে অ্যান্ড পিটাও চলে আসবে। এক্ষেত্রেও পিটা চলে যাবে পিভি দিয়ে ডিভাইড করলে, বাট ভিটা থাকবে, তাই না? এখন এখানে আমরা ক্যালকুলাসের সেকেন্ড ব্রাঞ্চ, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন বলা হয় বা সমাকলন, সেটা ইউজ করবো, ঠিক আছে? তো যারা ক্যালকুলাস জানো না তারাও এই ক্ষেত্রে এই জায়গাতে জাস্ট স্কিপ করতে পারো, অর্থাৎ এটা জাস্ট মেমোরাইজ করতে পারো ফর দ্য টাইম বিং। তো এখানে ফর্মুলাটা হচ্ছে যে যদি ইন্টিগ্রেট করি তো জিনিসটা দাঁড়ায় হচ্ছে ln p বা log e বেস p প্লাস গামা log e বেস v ইকুয়ালস টু, সো আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে এটা একটা কনস্ট্যান্ট হবে। তো কনস্ট্যান্টটাকে আমি আপাতত log e বেস k ধরলাম, শুধু k না ধরে log e বেস k ধরলাম, কারণ এই পার্টে যেহেতু পুরোটাই লগারিদম ফাংশন, তো আমি এখানেও log নিয়ে ধরলাম, কারণ আলটিমেটলি যেহেতু log kটাও একটা কনস্ট্যান্ট, সো ইট ডাজন্ট ম্যাটার আমি কোন কনস্ট্যান্টটা ধরছি, ঠিক আছে? সো এখান থেকে তাহলে আমি এখন যেটা সিম্পল লগারিদমের ফাংশন ইউজ করবো সেটা হচ্ছে, সো আমি এটাকে এখন যদি এভাবে লিখি log e p প্লাস log e v টু দি পাওয়ার গামা। সো লগের ক্ষেত্রে আমি সামনের যে সহগটা সেটাকে পাওয়ার হিসেবে লিখতে পারবো। সো এবং এটাকে এখন আমি এভাবে লিখতে পারবো যে log e বেস পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু log e বেস কে। তো এখন যদি এখানে বোথ সাইড থেকে আমি অ্যান্টিলগ নিই তাহলে আমি কিন্তু সিম্পলি আমার প্রমাণটা পেয়ে যাব, ঠিক আছে? প্রমাণটা কি? পি আর ভি এর রিলেশনশিপ যখন অ্যাডাবেটিক প্রসেস, অর্থাৎ এখান থেকে আমি বোথ সাইডে যদি অ্যান্টিলগ নিই তাহলে এখান থেকে আমি কী পেয়ে যাচ্ছি? পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কে, তাই না? অর্থাৎ পি ভি টু দি পাওয়ার গামা হচ্ছে একটা কনস্ট্যান্ট। সো ডিফারেন্সটা কি? সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে মনে আছে যে আমরা পিভি এর রিলেশনশিপটা পড়েছিলাম পি ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, অর্থাৎ পি আর ভি এর গুণফল একটা ধ্রুবক, তাই না? কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখছিলাম কি পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো এই যে গামাটা, যেটা আমরা জানি হচ্ছে সিপি বাই সিভি, এই গামাটাই কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডাবেটিক প্রসেস আর আইসোথার্মাল প্রসেসের মধ্যে ডিফারেন্স, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার অ্যাডাবেটিক প্রসেসে বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ এবং আয়তন তারা কিন্তু ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তিত হবে না, যেটা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে হতো। এই ক্ষেত্রে তাদের রিলেশনশিপটা হচ্ছে এই সমীকরণের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে অলরেডি দেখেছি যে তাদের চাপের সাথে আয়তনের রিলেশনশিপ হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা কে, একটা ধ্রুবক সংখ্যা, তাই না? এখন আমরা দেখব পি এর সাথে টি এর রিলেশনশিপ এবং ভি এর সাথে টি এর রিলেশনশিপ, অর্থাৎ চাপের সাথে তাপমাত্রা এবং আয়তনের সাথে তাপমাত্রার। তো সেই ক্ষেত্রেও আমরা যে সিম্পল ফর্মুলাটা ইউজ করবো সেটা হচ্ছে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে বা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখেছি? পিভি ইকুয়ালস টু আর টি না, একমল গ্যাসের জন্য। ওকে, আমরা যেহেতু এখন টিভি এর রিলেশনশিপ বা ভি আর টি এর রিলেশনশিপ বের করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা এখানে পি এর ভ্যালুটা বের করে সেটা রিপ্লেস করে দেবো ওখানে, ঠিক আছে? তো আমরা এখান থেকে পি এর ভ্যালুটা কি বের করি? আর টি বাই ভি, তাই না? সেখানে শুধু এখন টি আর ভি আছে, তাই না? পি এর ভ্যালুটা রিপ্লেস হয়ে যাবে। সো আমরা যেহেতু জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তার এই ফর্মুলাটা না, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো সেই ক্ষেত্রে এখন আমি জাস্ট পি এর ভ্যালুটা রিপ্লেস করে দিব, সেটা হচ্ছে আর টি বাই ভি। সো বুঝতে পেরেছো কী করা হয়েছে এখানে?
যেহেতু আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ফর্মুলা হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আর এখান থেকে আমি এখন ভিআরটি এর রিলেশনশিপ চাচ্ছি, তাহলে পিটাকে আমি রিপ্লেস করে দিয়েছি কিসের মাধ্যমে, পিভিটি এর রিলেশনশিপ যেটা, সেখানে পি এর ভ্যালুটা বের করে। সো পি রিপ্লেস করে দিলে এখন শুধু ভিআরটি কিন্তু থাকছে। তো সেই ক্ষেত্রে আমি এখন যেটা পাবো সেটা হচ্ছে আর টি, এই ভি যেহেতু এটাকে মানে ভি ইনভার্স 1 বলা যায় আর এটাকে ভি গামা বলা যায়, তাহলে দুটো মিলে একসাথে আমরা বলতে পারি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, তাই না? অর্থাৎ ভি এর পাওয়ার 1 আর ভি এর পাওয়ার গামা, অ্যান্ড যেহেতু এটা -1 সেম বেস এবং গুণ আকার আছে, তাহলে পাওয়ারটা কী হয়, যোগ হয়, তাই না? তাহলে গামা -1 হবে। সো এখান থেকে আমরা কিন্তু ইজিলি টি আর ভি এর রিলেশনশিপ পেয়ে যাচ্ছি। খেয়াল করো, যেহেতু আরটা একটা কনস্ট্যান্ট, অর্থাৎ আরটা একটা ধ্রুবক সংখ্যা, তাই আমরা আরটাকে ওপাশে যদি পাঠিয়ে দিই তখন কনস্ট্যান্ট বাই আর, অর্থাৎ কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট আর একটা কনস্ট্যান্ট সংখ্যা হবে, তাই না? এটাও তো একটা ধ্রুবক সংখ্যা হবে, কারণ এখানে এ পাশে আর কনস্ট্যান্ট দুটোই ধ্রুবক সংখ্যা, কোনো চলক নাই, তাহলে টোটাল ভাগফলটাও একটা ধ্রুবক সংখ্যাই হবে। তাহলে এখান থেকে আমি কী পেয়ে গেলাম, টি আর ভি এর রিলেশনশিপ পেয়ে গেলাম। তাহলে এখন তোমরা নিজেরা দেখো তো একটু পজ করে যে তোমরা টি আর পি এর রিলেশনশিপটা বের করতে পারো নাকি। তোমরা পিভি ফর্মুলাতেই কিন্তু জাস্ট কী করবা, এখন যেহেতু টি আর পি এর রিলেশনশিপ চাচ্ছ, তাই এখন পিটা রেখে ভিটাকে রিপ্লেস করবা, এখান থেকে ভি এর ভ্যালুটা বের করে জাস্ট রিপ্লেস করে দেবা। সো আই হোপ তোমরা নিজেরাই পেরেছো। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমরা যেহেতু টিপি এর রিলেশনশিপ বের করছি, তাই আমরা ওই ফর্মুলাতে এখন ভিটাকে চাচ্ছি না, তাই আমি এখান থেকে ভি এর ভ্যালুটা বের করে ফেলছি, উইচ ইজ আর টি বাই পি। এখন যদি আমরা এটা ফার্স্ট ফর্মুলা যেটা সেটাতে বসাই, এটা কনস্ট্যান্ট ভ্যালু, সো এখন আমরা বসাবো যে পি ইন্টু আর টি বাই পি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো এখন দেখো, এখন আমার সব টি আর পি না এখানে, তো সেক্ষেত্রে আমি কী কী পাচ্ছি দেখো, পি ইন্টু টি গামা, পি গামা, আর গামাটা পাশে পাঠিয়ে দিলে সেটা কনস্ট্যান্টই হয়ে যাবে, তাই না? কারণ আর যেহেতু একটা কনস্ট্যান্ট, গামাও যেহেতু একটা কনস্ট্যান্ট, তাহলে আর এর পার্টটা পুরোটাই আমি ও পাশে পাঠিয়ে দিলে সেটা কনস্ট্যান্ট একটা ভ্যালু হবে। তো সেক্ষেত্রে এখন আমরা এখানে কী পাচ্ছি, তো এটা দাঁড়াচ্ছে টি গামা পি 1 মাইনাস গামা, কারণ এখানে এখন পি টু দি পাওয়ার এটা মাইনাস গামা, তো যোগ করলে 1 মাইনাস গামা হয় অ্যান্ড কনস্ট্যান্ট। ওকে, সো এখন তুমি যদি এখানে তুমি এটাকে এভাবে রাখতে পারো, বাট আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা সাইড থেকে এই পাওয়ারটাকে রিমুভ করে দিই। তো সেটার জন্য আমরা বোথ সাইডসের পাওয়ারকে 1 বাই গামা দিয়ে মাল্টিপ্লাই করি। অর্থাৎ ধরো আমার যদি এখানে এক্স স্কোয়ার থাকে আর এখানে যদি 5 থাকে, তো আমি যদি বোথ সাইডকে স্কোয়ার করি তাহলে কিন্তু আমার ইকুয়েশনটা কী থাকছে, সেম থাকছে না? বোথ সাইডকে আমি একই পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে? তো সেমভাবে এখানে যদি আমি 1 বাই গামা দিয়ে করি, তাহলে এখানে আমার টিটার পাওয়ার চলে যায় অ্যান্ড পি এর পাওয়ারে 1 বাই গামা আসে, অ্যান্ড যেহেতু কনস্ট্যান্টকে তুমি যে পাওয়ারই দাও সেটা আবার কনস্ট্যান্টই একটা ভ্যালু আসবে। তো দিন শেষে এই রিলেশনশিপটাই আমার আসছে। সেক্ষেত্রে আমরা বলতে পারছি যে টি আর পি এর রিলেশনশিপ হচ্ছে টিপি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো এই ক্ষেত্রে দেখো, আমরা যদি একটু কম্পেয়ার করি যে আমার সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেসের সাথে অ্যাডাবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার পিভিটি এর যে রিলেশনশিপ, তো আইসোথার্মাল প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, সেই ক্ষেত্রে আমার পিভি এর রিলেশনশিপ কনস্ট্যান্ট, পি বাই টি এর রিলেশনশিপ কনস্ট্যান্ট এবং ভি বাই টি এর রিলেশনশিপ কনস্ট্যান্ট, তাই না? আর যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডাবেটিক প্রসেস, সেক্ষেত্রে আমরা কী দেখেছি, পিভিটি রিলেশনশিপে তেমন কোনো চেঞ্জ আসলে আসে না, এক্সেপ্ট একটা কনস্ট্যান্ট ভ্যালু যেটা হচ্ছে গামা। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে পিভি টু দি পাওয়ার গামা হচ্ছে কনস্ট্যান্ট, টিপি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা হচ্ছে কনস্ট্যান্ট, এবং টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে এই দুটো প্রসেসের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে অ্যাকচুয়ালি গামা, তাই না? তাহলে আমরা বুঝতে পারছি যে এই গামা ভ্যালুটা অনেক গুরুত্বপূর্ণ, স্পেশালি যখন তাপগতীয় সিস্টেমে আমি টেম্পারেচার ফিক্সড রাখবো একটা প্রসেসে এবং আরেকটা প্রসেসে আমি তার তাপশক্তি ফিক্সড রাখবো, অর্থাৎ কোনোভাবে তাপশক্তি আদান প্রদান করবো না। এই দুটো প্রসেসকে পার্থক্য করার জন্য এই গামা ভ্যালুটা খুবই সিগনিফিকেন্ট। তোমাদের বইতে আছে যে সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো গ্যাসের চাপ আর আয়তনের যে সম্পর্ক, সেই সম্পর্কটা যদি আমরা একটা গ্রাফের মাধ্যমে প্রকাশ করি, তাহলে সেই গ্রাফটার যে ঢাল, ঠিক আছে, যে কোনো বিন্দুতে যে কোনো একটা পয়েন্টে আমি তার যে ঢাল পাবো, সেই ঢালের ক্ষেত্রে দুজনের সম্পর্কটা হচ্ছে যে সমষ্ণ প্রক্রিয়ার ঢাল থেকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল গামা গুণ বেশি খাড়া হয়। এখন এই স্টেটমেন্টের অর্থটা অ্যাকচুয়ালি কী? আমরা ঢাল বলতে বুঝাই যে কোনো একটা পয়েন্টে, হ্যাঁ, তুমি যদি স্পর্শক টানো,
সেই স্পর্শকটা এক্স অক্ষের সাথে পজিটিভ ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেলটা প্রডিউস করে তার ট্যান অনুপাতটা। ওকে, তো ট্যানজেন্ট অনুপাত মানে কি? আমি জানি লম্ব বাই ভূমি না, বা অপোজিট বাই বেজ না? তো সেই ক্ষেত্রে এই অপোজিট বাই বেজ মানে হচ্ছে কি, যে আমি ওকে অতিভুজ ধরে যে সমকোণী ত্রিভুজটা আঁকবো সেটারই তো অপোজিট আর বেজ বা লম্ব বাই ভূমির অনুপাতটা, তাই না? তো খেয়াল করে দেখো, এই ত্রিভুজটা আমার কোন স্পর্শক থেকে আসছে? যে স্পর্শকটা হচ্ছে এই কার্ভটা বা সমষ্ণ প্রক্রিয়ার যে কার্ভটা, সেখানে একটা বিন্দুতে স্পর্শক আঁকা হয়েছিল। রুদ্ধতাপী প্রক্রিয়ার ক্ষেত্রে সেই স্পর্শকটা কিন্তু এরকম না, এরকম হবে, তাই না? এই স্পর্শকটা এই বরাবর যাবে এবং এই অ্যাঙ্গেল প্রডিউস করবে। তো সেই ক্ষেত্রে তার যে লম্ব আর ভূমির অনুপাতটা সেটা কিন্তু ডিফারেন্ট হবে, তাই না? তো তোমরা নিজেরাই এখানে দেখতে পাচ্ছ যে দুটো স্পর্শকের ক্ষেত্রে লম্বটা আমার সেম ভ্যালু, বাট দেখো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ভূমিটা কতটুকু আর রুদ্ধতাপী প্রক্রিয়ার ক্ষেত্রে ভূমিটা কতটুকু। তাহলে তোমরাই দেখতে পাচ্ছ যে এই অনুপাতে ভূমির ভ্যালু যদি ছোট হয় তাহলে অনুপাতটার ভ্যালু কি বড় হবে না? অর্থাৎ আমি ছোট সংখ্যা দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমার ভাগফলটা তো বড় আসবে। তো এই অনুপাতটাই দেখা গিয়েছে কি জানো, অর্থাৎ এই বাহুটার এই বাহুটার অনুপাতটাই দেখা গিয়েছে গামা। অর্থাৎ আমরা যে ভ্যালুটা ইউজ করছি সিপি বাই সিবি ইকুয়ালস টু গামা, হ্যাঁ, এই গামাটাই দেখা যায় যে তুমি যদি রুদ্ধতাপী প্রক্রিয়া আর সমষ্ণ প্রক্রিয়ার যে ঢাল, সেই ঢালের অনুপাত নাও তাহলে সেটাও দেখা যাবে, সেটার ভ্যালু গামা আসবে। অর্থাৎ তুমি যদি বলো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে ঢাল আর সমষ্ণ প্রক্রিয়ার যে ঢাল, এই দুটোর যে অনুপাত সেটাও তুমি পাবা গামা। এবং এটা অলওয়েজ প্রত্যেকটা পয়েন্টের জন্য ফিক্স। তুমি যদি অন্যান্য কোনো পয়েন্টেও যদি স্পর্শক টান দাও সেক্ষেত্রেও তুমি একই রকমের অনুপাত দেখতে পারবে, অর্থাৎ এই গামা অনুপাতটাই দেখতে পারবে, যেটা হচ্ছে তাদের ঢালের অনুপাত। তো সেক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি যে গামা গুণ খাড়া শব্দের অর্থ কি, যে আমার সমষ্ণ প্রক্রিয়ার যে ঢালটা, এই যে স্পর্শকটা, সেটা থেকে রুদ্ধতাপী প্রক্রিয়া গিয়ে স্পর্শকটা আরেকটু খাড়া হয়ে গেল না? তো এই কতটুকু খাড়া হলো এটাই অনুপাত হিসেবে বের করা হয়েছে, যে দুটো ঢালের অনুপাত যদি গামা হয় তাহলে আমি বলতে পারবো না যে এই রুদ্ধতাপী প্রক্রিয়ার ঢাল হচ্ছে গামা ইন্টু সমষ্ণ প্রক্রিয়ার ঢাল, এই নিচের ভ্যালুটা যদি ওপাশে চলে যায় তাহলে কি এটাই হবে না? তো এটার একটা ডিরাইভেশন তোমাদের বইতে আছে, আমি সেটাতে আর যাচ্ছি না, কারণ যেহেতু আমি তোমাদের পিভিডি টু পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট ওই ডিরাইভেশনটা দেখিয়েছি। সেটা যদি তোমরা বুঝো তাহলে বইয়ের ওই ডিরাইভেশনটাও তোমরা বুঝতে পারবে। যদি এই বিষয় নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে সেটা আমাদের সাথে ডিসকাস করতে পারো। তাহলে আমরা যেটা এখান থেকে দেখলাম সেটা হচ্ছে যে গামার যে ভ্যালুটা সেটা দুটো কেসে সিগনিফিকেন্ট। একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া রুদ্ধতাপী প্রক্রিয়ার ক্ষেত্রে যে পিভিটি, চাপ, আয়তন, তাপমাত্রা, তিনটা যে রিলেশনশিপ, সেই তিনটা রিলেশনশিপে বেসিক ডিফারেন্সই দেখি হচ্ছে গামার পার্থক্যটা থাকে, অর্থাৎ পিভি কনস্ট্যান্ট থাকে আর ও পাশে দেখা যায় পিভিটি পর গামা কনস্ট্যান্ট হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে তাদের যে ঢাল, হ্যাঁ, তাই সেই ঢালের যে অনুপাত সেটাও দেখা যায় গামাই আসে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা স্টেটমেন্ট থেকে এভাবে বলি যে রুদ্ধতাপী প্রক্রিয়ার যে ঢাল সেটা সমষ্ণ প্রক্রিয়ার ঢাল থেকে গামা গুণ বেশি খারাপ। হাই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফার্স্ট অফ অল লাইক দিবে, সাবস্ক্রাইব করবে, অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। এই তিনটাই হলো তোমার ফার্স্ট হোমওয়ার্ক। আর বাকি যে হোমওয়ার্কগুলো আছে এটা যেন আমি আছি, দ্যাট উইল বি ফাইন। ওকে, চল।